আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমাদের হচ্ছে প্রথম লাইভ ক্লাস এসএসসি কেমিস্ট্রির। তোমরা যারা লাইভে চলে আসছো একটু কমেন্ট করো যে আমার কথাকে তোমরা স্পষ্ট শুনতে পারতেছো কিনা এবং আমার ছবিকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এটা একটু ইনশিওর করো। দেন আমরা হচ্ছে আমাদের মূল পড়াতেই চলে যাব। সো এটা একটু ইনশিওর করতে হবে প্রথমত যে আমাকে তোমরা শুনতে পারতেছো কিনা এবং আমার কথাকে। ওকে, অনেকে জয়েন হয়ে গেছে। ওকে, প্রথমত একটু তোমরা একটু এনশিওর করো যে ভাইয়ার কথাকে শোনা যাচ্ছে কিনা। ওকে, ইকরা ফার্স্ট জয়েন। ওকে, ওয়েলকাম। ওকে, তারপরে গেমিং, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শরীফুল ইসলাম, আসসালাম। ইয়েস, ওকে, শোনা যাচ্ছে, ফাইন। আচ্ছা, জেরিন খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফিজুল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তারপরে হচ্ছে আর অনেকে চলে আসছে, মাশাল্লাহ। ফারুক হোসাইন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি পড়া শুরু করেন। হ্যাঁ, এই তো তাড়াতাড়ি শুরু করে দেব। ওকে, সবকিছু ঠিক আছে, ফাইন। ওকে, আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক আছে। মাইনুল আমিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, অভিমান ইমন, ওকে ভাইয়া, আমরা শুরু করি। তো প্রথমে হচ্ছে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যারা লাইভ দেখতেছো ক্লাসটা, প্রথম রিকোয়েস্ট হচ্ছে যে তোমরা তোমাদের জায়গা থেকে ক্লাসটাকে শেয়ার করে দিবা। তোমরা তোমাদের জায়গা থেকে ক্লাসটাকে শেয়ার করে দিবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। তোমার পরিচিত যে ফ্রেন্ডগুলা, তোমার ক্লাসমেট হতে পারে, তোমার কাজিন হতে পারে, বা তোমার রিলেটিভ হতে পারে, তোমার প্রতিবেশী হতে পারে, যেই স্টুডেন্ট তোমার এসএসসি 2026-এ পরীক্ষা দিচ্ছে, সো সবাইকে একটু মেনশন করে দাও। সবাই যদি দুইজন করে মেনশন করে তাহলে কিন্তু আমরা এখানে অনেক স্টুডেন্ট কিন্তু আমরা এখানে গ্যাদার করতে পারবো। ওকে, রিয়াদ হাসান বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সব সব পারফেক্ট, ওকে ফাইন। আজম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেক কমেন্ট করছি, এখন আর কমেন্ট পড়ার সুযোগ নেই, আমরা এখন ক্লাসে চলে যাব। এবং মাঝে আমি ক্লাসের মাঝে আবার একটু সময় পরে কমেন্ট পড়বো। ওকে, সো সবাই মোটামুটি ওকে, ক্লাস শুরু করে দিচ্ছি আমরা, সবাই মোটামুটি একটু মনোযোগ দিয়ে দাও। আজকে আমরা যেহেতু হচ্ছে তোমরা এসএসসি ব্যাচ 2026, এই জন্য বেসিক কিছু আলোচনা করে দেই। সেটা হচ্ছে তোমাদের কিন্তু সময় খুবই কম আছে। সো এই অল্প সময়ের মধ্যে তোমাদের কিন্তু বেসিকলি সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে ধরো ম্যাথ, এই তিনটা জিনিস আমি তোমাদেরকে এই অল্প সময়ের মধ্যে, যেই সময়টা আমাদের হাতে আছে, এই অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি তোমাদেরকে কাভার করে দেবো, ঠিক আছে? সো এই জন্য এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো সম্পূর্ণ লাইভে হবে, সম্পূর্ণ ফ্রি হবে। সো তোমরা, আশা করি যে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ক্লাসের সাথে কন্টিনিউ করবে। আমি বিশ্বাস করি যদি তোমরা আমার সাথে এই ক্লাসগুলোকে কন্টিনিউ করতে পারো, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তাহলে ইনশাল্লাহ তোমাদের এসএসসি পরীক্ষাতে, সামনে যে পরীক্ষা তোমাদের আছে, এই পরীক্ষাতে ইনশাল্লাহ তোমাদের কোনো প্যারা থাকবে না। আমি তোমাদের শর্ট সময়ের মধ্যে কিভাবে এ প্লাস প্রস্তুতি প্রিপারেশন নেওয়া যায় সেই ব্যাপারটা কিন্তু বেশি ফোকাস করব। যেহেতু শর্ট সময় আছে, এখন তো লং পড়তে পারবো না, তাই না? সো এই জন্য শর্ট সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারবো এবং এ প্লাস প্রস্তুতি কনফার্ম করতে পারবো, সো এইরকম ভাবেই কিন্তু আমরা পড়াশোনা করব। এবং আমরা ইরান তুরনের অনেক কিছু পড়বো না, যেগুলো আননেসেসারি, যেগুলো আমাদের প্রয়োজন নাই, বইয়ের মধ্যে আছে, আমরা সেই জিনিসগুলো পড়বো না। এখন ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদেরকে কিন্তু ফোকাস করতে হবে। ওকে, সো প্রথমত আমি অ্যানাউন্সমেন্ট করছিলাম যে তোমাদের আমি কেমিস্ট্রির, এই যে কেমিস্ট্রির 100% কমন এবং ফাইনাল একটা আমরা সাজেশন তোমাদেরকে দেব, যেই সাজেশনগুলো পড়লে তোমরা মোটামুটিভাবে এ প্লাস নিশ্চিত করতে পারবে। 80 থেকে, আমি আবার বলতেছি তোমাদের, 80 থেকে প্রায় 90% মার্কস কিন্তু ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। এখন কথা হচ্ছে ভাইয়া, সাজেশন তোমাকে দিলাম, কিন্তু তুমি সাজেশন এরকম করে নিয়ে এরকম করে বসে আছো, তুমি পড়তেছো না, বা সাজেশন নিয়ে পকেটে ঢুকিয়ে তুমি এরকম করে ঘুমাচ্ছ বাসায় বসে বসে, তাহলে তো সাজেশন শেষ হবে না, তাই না? সাজেশন দেওয়ার পরে পড়তে হবে, লাইক ডাক্তারের প্রেসক্রিপশনের মতো। ধরো তুমি ডাক্তারের কাছে গেছো, ডাক্তার তোমাকে ওষুধ দিছে, এখন তুমি ওষুধটা কি করছো, ওষুধটা তুমি না খেয়ে তুমি পকেটের মধ্যে ঢুকে ঢুকে রেখে দিছো, বা তুমি বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিছো, ঠিক আছে? তাহলে বলো ওই ওষুধের যে কার্যকারিতা, এটা কি থাকবে? এটা কিন্তু থাকবে না, তাই না? সো এই জন্য প্রথম কথা হচ্ছে যে আমার সাথে আজকে তোমাদেরকে কনফার্ম হইতে হবে যে আমি যে জিনিসগুলো তোমাদেরকে পড়াবো বা যেই টপিকগুলো তোমাদেরকে আমি দেবো, এইগুলা কিন্তু নিজ দায়িত্বে শেষ করতে হবে, ঠিক আছে? আমাদের গ্রুপে যারা আছো তোমরা জানো আমাদের এমসিকিউ যে এক্সামগুলো
বলা হচ্ছে সেই এক্সামগুলো কন্টিনিউ চলতে থাকবে। পাশাপাশি আমরা এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের A+ প্রস্তুতি যেন কনফার্ম হতে পারে সেই ব্যাপারে কিন্তু আমরা কাজ করব। ওকে, সো চলো আমরা শুরু করে দিই। এখন কোনো কমেন্ট আমি পড়তে চাচ্ছি না, আসলে আমরা মেন পড়া শুরু করে দেব। আমাদের আজকে পড়ব হচ্ছে কেমিস্ট্রির তোমাদের যে শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসে সবচাইতে প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে চ্যাপ্টার 3। সো আমরা কিন্তু চ্যাপ্টার 3 দিয়ে আজকের এই ক্লাসটা শুরু করব। সো সবাই বিসমিল্লাহ বলে রব্বি জিদনি ইলমা বলে শুরু করে দাও, ঠিক আছে? আল্লাহ আমাদের সহায় হোক। চলো প্রথমত আমরা এই যে চ্যাপ্টার 3 যার নাম হচ্ছে পদার্থের গঠন, তোমরা জানো এইটা চ্যাপ্টার নাম হচ্ছে পদার্থের গঠন। এই পদার্থের গঠন থেকে আমি তোমাদেরকে সর্বোচ্চ 10টা ক মার্কসের প্রশ্ন দেব, সর্বোচ্চ 10টা। এই 10টা ক মার্কসের প্রশ্ন মানে জ্ঞানমূলক যেগুলো তোমাদের প্রথম সৃজনশীলে আসে, এই 10টা প্রশ্ন যদি তুমি কভার করতে পারো বা মুখস্থ করে নাও তাহলে আই থিঙ্ক তোমার এই 10টা থেকেই তুমি কমন পেয়ে যাবে। ওকে, সো চলো আমরা প্রথমে দেখবো যে আমাদের এই চ্যাপ্টার থেকে কি প্রথম যেই জ্ঞানমূলক প্রশ্ন সেটা কি হবে। প্রথম জ্ঞানমূলক প্রশ্ন হইতে পারে যে মৌলিক পদার্থ আসলে কাকে বলে। মৌলিক পদার্থ এটা কাকে বলে, এটা একটু আমরা মুখস্থ করে নিবা। এখানে কিন্তু দেখো আমি তোমাদেরকে শুধু সাজেশন দিচ্ছি না, সাজেশন কিন্তু সলিউশন করেও দিচ্ছি, যে সাজেশনগুলো কিভাবে পড়তে হবে এবং অ্যানসারটা কি হবে আমি এভাবে কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো চলো প্রথমে আমরা পড়বো হচ্ছে মৌলিক পদার্থগুলো আসলে কাকে বলে। আমরা জানি যে সকল পদার্থগুলা তোমার এক প্রকার মৌল দিয়ে গঠিত, যে সকল পদার্থগুলো এক প্রকার মৌল দিয়ে গঠিত এবং রাসায়নিকভাবে আর ভাঙা যায় না, সেই সকল পদার্থকে আমরা আসলে কি বলি, আমরা মৌলিক পদার্থ বলি। তাই তো, মানে একটা পদার্থ সে হচ্ছে তাকে ভাঙা যাবে না, তার জন্মের পরে তাকে ভাঙা যাবে না, তাকে ডিভাইডেশন করা যাবে না এবং একটা দিয়েই তৈরি, তাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে মৌলিক পদার্থ। যেমন পর্যায় সারণীর মধ্যে আমরা যেগুলো পড়ছি 118টা পর মৌল, যেমন ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, তারপর তোমার লিথিয়াম, এইগুলো আসলে কি বলছি, এগুলো মৌল বলছি না। এখন তুমি চিন্তা করো এই হাইড্রোজেনকে তুমি কি ভাঙতে পারবা? এটাকে তো ভাঙতে পারবা না, ও জন্ম থেকে হাইড্রোজেন, ও জন্ম থেকে হাইড্রোজেনকে ভাঙার কোনো সুযোগ নাই, তাই না? সো এই যে হিলিয়াম এটাকে তুমি ভাঙতে পারবা না, লিথিয়ামকে ভাঙতে পারবা না। তার মানে এই জিনিসগুলো দেখতেছো এইগুলা হচ্ছে তোমার মৌলিক পদার্থ, বুঝতে পারছো? তাহলে আমাদের মৌলিক পদার্থের কনসেপ্টটা ক্লিয়ার আই থিঙ্ক। এরপরে আসো আমরা চলে যাব 2 নাম্বার যে প্রশ্ন জ্ঞানমূলক থেকে আসতে পারে তোমাদের, সেটা হচ্ছে যৌগিক পদার্থ কাকে বলে। যৌগিক পদার্থ হচ্ছে তোমার মৌলিক পদার্থগুলা দিয়ে তৈরি হয়, একাধিক মৌলিক পদার্থ, এক বলবো না কিন্তু সংজ্ঞার মধ্যে বলবো একাধিক মৌলিক পদার্থ, একাধিক মৌলিক পদার্থ একত্রে গঠিত হয়ে তোমার যেই তোমার মৌল যৌগ তৈরি করে বা যেই সম্মিলিত যেই পদার্থ তৈরি করে ওইটাকেই কিন্তু আমরা বলি যৌগিক পদার্থ। এখন তুমি যৌগিক পদার্থকে যদি ভাঙো তাহলে কিন্তু অসংখ্য মৌলিক পদার্থ পাবা। যেমন ধরো আমি একটা যৌগিক পদার্থ নিচ্ছি, ধরো আমি বললাম হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে একটা এখানে যৌগিক পদার্থ তৈরি হয়েছে যার নাম হচ্ছে H2O পানি। এখন তুমি যদি এটাকে ভেঙে দাও তাহলে কিন্তু এখানে কি পাওয়া যাচ্ছে, হাইড্রোজেন পাওয়া যাবে আর অক্সিজেন পাওয়া যাবে। তার মানে দেখো এটা হচ্ছে আমাদের যৌগ বা যৌগিক পদার্থ হিসেবে, এবং এটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, মৌল বা মৌলিক পদার্থ পাচ্ছি। ওকে, তার মানে হচ্ছে আমরা মৌলিক পদার্থগুলা দিয়ে যৌগিক পদার্থকে তৈরি করব। সো এখানে আমাদের এই যৌগিক পদার্থের যে সংজ্ঞাটা এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এখন তোমরা যদি স্লাইড চাও, স্লাইড কিন্তু আমি তোমার দিয়ে দেবো, সমস্যা নেই। তো স্লাইডটা দিয়ে দিলে তোমাদের আসলে এইগুলো খোঁজাখুঁজি করতে হবে না, এখান থেকে তোমরা পড়ে ফেলতে পারবে। ওকে, সমস্যা নেই, গ্রুপে একটু আমাকে বলো, আমি স্লাইড দিয়ে দেবো। এরপরে আসো আমাদের জানতে হবে যে এরপরের প্রশ্ন, এরপরের প্রশ্ন কি, এরপরের প্রশ্ন হচ্ছে ভাই আমাদের পারমাণবিক সংখ্যা আসলে কাকে বলে। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা এইটা একটু আমাদের মুখস্থ করতে হবে। সো পারমাণবিক সংখ্যাটা আসলে কি, দেখো একটি পরমাণুর নিউক্লিয়াস, নিউক্লিয়াস তো মাঝে থাকে আমরা জানি, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ আমরা জানি যে মৌলগুলা, সেই মৌলগুলার আসলে প্রত্যেকটা মৌলের একটা সেন্টার বা কেন্দ্র থাকে, ওই কেন্দ্রকে আমরা বলি নিউক্লিয়াস। সো ওই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে তোমার প্রোটন এবং হচ্ছে তোমার নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। সো এই প্রোটন সংখ্যাকেই আমরা বলি হচ্ছে পারমাণবিক সংখ্যা।
বুঝতে পারছো? হাইড্রোজেনের হচ্ছে 1, লিথিয়ামের হচ্ছে 2, ঠিক আছে, হিলিয়ামের হচ্ছে 3, এরকম আর কি, সোডিয়ামের 11, অক্সিজেনের 8। সো এইগুলা হচ্ছে তোমার নিউক্লিয়াসের মধ্যে তোমার যে প্রোটনগুলো থাকে, এই প্রোটনগুলোর সংখ্যাকে আমরা বলি হচ্ছে পারমাণবিক সংখ্যা। ওকে, আই থিঙ্ক তোমাদের এগুলো ক্লিয়ার। তাহলে আমরা এইখান থেকে কমন পাওয়ার মতো কতে তিনটা জিনিস পাইছি। একটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, আর একটা হচ্ছে আমাদের মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। এই তিনটা সংজ্ঞা তোমাদের কিন্তু মাস্ট বি মুখস্থ করতে হবে। ওকে, এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে পরের স্লাইডে। পরে আমরা দেখবো 4 নাম্বার সংখ্যাটা কি আসতে পারে। 4 নাম্বার সংখ্যা আসতে পারে হচ্ছে তোমার ভর সংখ্যা। ভর সংখ্যা আসলে কাকে বলে? ভর সংখ্যাটা কি? ভর সংখ্যা হচ্ছে একটি পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউটনের মোট সংখ্যাকে আমরা বলি হচ্ছে ভর সংখ্যা। তার মানে হচ্ছে ভর সংখ্যাটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন থাকে এবং যে নিউট্রন থাকে, এই প্রোটন নিউট্রন যোগফল, এটাকে আমরা বলি ভর সংখ্যা। তো আমরা লিখতে পারি যে ভর সংখ্যা যেটা, সেটা হচ্ছে নিউটন প্লাস হচ্ছে প্লোটন। সো নিউটন প্লোটন মিলে যে সংখ্যাটা পাওয়া যায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ভর সংখ্যা। ওকে, এই সংখ্যাটা একটু মুখস্থ করবা। এরপরে আসো আমাদের 5 নাম্বার যে জ্ঞানমূলকটা, সেটা আসতে পারে, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ আসলে কি। পারমাণবিক ব্যাসার্ধ এইটা তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে একটু ডিপলি পড়বা বা একটু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সো দেখো, প্রথমত হচ্ছে যে আমাদের বর্ণালী জানতে হবে, যে বর্ণালী জিনিসটা কি। পারমাণবিক আমরা জানি যে পরমাণু, পরমাণুর বর্ণালী। বর্ণালী মানে হচ্ছে তোমার রূপ, রং, রং কিরকম হয় বা রং কিরকম দেয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই বর্ণালী। সো কি হয় ঘটনা, আমি একটু তোমাদেরকে ইজিয়েস্ট ভাবে বুঝাই। যখন একটা ইলেকট্রন, আমরা জানি যে ইলেকট্রনগুলো কক্ষপথের মধ্যে কি থাকে, কক্ষপথের মধ্যে এরকম ভাবে আবর্তন করতে থাকে বা হচ্ছে ঘুরতে থাকে ইলেকট্রনগুলা। সো ইলেকট্রনগুলা কি করে, সে যখন কক্ষপথের মধ্যে ঘুরতে থাকে, সে মাঝে মাঝে কি হয়, সে উপরের দিকে উঠে যায়, মানে উপরের কক্ষপথে চলে যায়, আবার মাঝে মাঝে সে নিচের কক্ষপথে নেমে আসে, ঠিক আছে, ইলেকট্রন মানে শক্তি শোষণের বিকিরণের কারণে, এটা আমরা পরে আসতেছি। সো এই যে ইলেকট্রন তার নিজ কক্ষপথ থেকে সে যখন উপরে চলে যায় বা নিচে চলে আসে, তখন বেসিক্যালি এই ইলেকট্রনটার মধ্যে একটা রং বা একটা বর্ণ দেখা যায়, যেই বর্ণকে আমরা বলতেছি হচ্ছে বর্ণালী, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে পারমাণবিক বর্ণালী। সো এইটা আমরা একটু মুখস্থ করব যে কিভাবে এখানে আমাদেরকে লিখতে হবে। দেখো আমি এখানে বলে দিচ্ছি কি লিখতে হবে। এখানে লিখতে হবে হচ্ছে যে পরমাণু থেকে নির্গত, মাত্র দেখালাম এই যে এখানে পরমাণু, এটা থেকে নির্গত বা শোষিত নির্দিষ্ট তরঙ্গের দৈর্ঘ্যের আলোর সমষ্টিকে আমরা বলি হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তার মানে দেখো এইখানে আমি যে মাত্র লিখলাম, এইখানে যখন একটা ইলেকট্রন সে জাম্প করে সে উপরে কোনো জায়গায় যায়, অথবা সে জাম্প করে নিচে কোনো জায়গায় আসে, তখন এইখানে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায় বা ল্যামডা পাওয়া যায়, তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা পাওয়া যায়। এই ল্যামডার মানের উপরে ডিপেন্ড করে আমরা এই বর্ণালীর জন্য কি কালার দেবে বা কি বর্ণ দেবে, এটা কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে। সো এইটা হলো আমাদের পারমাণবিক ব্যাসার্ধের ব্যাপার। এরপরে আসো আমরা পড়তে হবে, আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সো এই প্রশ্নটা বোঝার আগে বা বোঝানোর আগে আমরা একটু কমেন্ট চেক করবো যে এই যে 5টা তোমাদের সংজ্ঞা আমি দিলাম, এই সংজ্ঞাগুলো তো মুখস্থ করতে হবে, তাই না? এগুলো জাস্ট মুখস্থ করে নিবা, কিন্তু যদি মুখস্থ না করো তারপরেও সমস্যা নাই, তোমরা যেরকম ভাবে বুঝতেছো ওই রকম ভাবে নর্মালি লেখার ট্রাই করবা। আচ্ছা আচ্ছা, গ্রুপে এক্সাম নেওয়া উচিত, নেবো, সমস্যা নাই। লেখা বোঝা যাচ্ছে না? আচ্ছা, লেখা কি বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের কারো? আর একটু কমেন্ট করো তো, লেখা বুঝতে সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা খুব দ্রুত শেষ করে দেব। না, আমরা দেখো ফুল বই থেকে কিন্তু আমরা দেব না, ঠিক আছে, আমরা কিন্তু ফুল বই থেকে আজকে সাজেশন দেব না, আমরা হচ্ছে এক একটা চ্যাপ্টার করে করে ধরবো, এক একটা চ্যাপ্টার করে করে ধরবো। যেমন আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 ধরছি। সো চ্যাপ্টার 3 থেকে আমরা হচ্ছে আগে সাজেশনগুলো দেখবো এবং এগুলোকে আমরা সলিউশন করব, দেন আমরা চ্যাপ্টার 4 চলে যাব। এরকম ভাবে আমরা সম্পূর্ণ সিলেবাসটা কি করে ফেলবো, শেষ করে ফেলবো। ওকে, ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই। সো চলো আমরা চলেছিলাম কোথায়, আমরা ছিলাম হচ্ছে তোমার এই পারমাণবিক যে ভর
আপেক্ষিক পারমাণবিক ভর, এই প্রশ্নটা একটু 3 স্টার দিয়ে রাখো, কারণ এটা পরীক্ষাতে কিন্তু বেশি আসে। এটা সবাই একটু 3 স্টার দিয়ে রাখো। যারা খাতা কলম নিয়ে বসছো অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে, তাই না? খাতা কলম নিয়ে না বসলে তুমি এগুলো পাবা কই? সো একটু লিস্ট করো। তোমাদের সংজ্ঞা লেখার দরকার নাই, তোমাদেরকে সংজ্ঞা লেখার দরকার নাই। তোমরা কি লিখবা? তোমরা লিখবা হচ্ছে জাস্ট আমি কোন সংজ্ঞাগুলো তোমাদেরকে পড়তে বলছি এই সংজ্ঞাটা লিখবা শুধু। অ্যান্সার লেখার কোনো প্রয়োজন নাই, অ্যান্সার স্লাইড আমি গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে মুখস্থ করে নিয়ে বা বইয়ের মধ্যে পাবা। আচ্ছা, সো এই জিনিস 3 স্টার দিয়ে রাখবা। আপেক্ষিক পারমাণবিক ভর এই জিনিসটা আসলে কি, এটা আমরা মুখস্থ করে ফেলি। আজকে একটু বোঝার চেষ্টা করো ভালোভাবে যে আসলে আপেক্ষিক পারমাণবিক ভরটা আসলে কি, এটা বুঝতে হবে আজকে। ঠিক আছে, সো প্রথমে আমাদের জানতে হবে যে কার্বন 12 এটা আসলে কি। কার্বন 12 আমরা জানি কার্বনের তোমার অনেকগুলো আইসোটোপ আছে, আইসোটোপ তো বোঝোই, কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে। সো আইসোটোপের মধ্যে একটা হচ্ছে কার্বন 12, কার্বন 12 হচ্ছে একটা আইসোটোপ। ঠিক আছে, সো এই এই কার্বন 12 এর 1/12 অংশ, 1/12 অংশ মানে হচ্ছে এই যে 1/12। কার্বন 12 হচ্ছে একটা আইসোটোপ, এই আইসোটোপের 1/12 অংশ যদি আমরা তুলনা করি কোন একটা পরমাণুর কোন একটা মৌলের সাথে, তাহলে ওই মৌলকে বা ওই মৌলের ভরকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলে থাকি। বুঝতে পারছো? আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাইলে বুঝবা। তোমার তো দাড়িপাল্লা চেনো, দাড়িপাল্লা, তাই না? দাড়িপাল্লাটা কেমন হয়? ধরো এখানে তুমি, এখানে দাড়িপাল্লার একটা ইয়া থাকে, ব্যালেন্স থাকে। এই পাশে তোমার একটা জিনিস দিয়ে দেয় এবং এই পাশে আর একটা তোমার জিনিস দিয়ে দেয়। সো এই দাড়িপাল্লার দেখা যায় যে দুই পাশে, এই পাশে ধরো একটা বাটখারা দিয়ে দেয়, আমরা 5 কেজি ধরে একটা বাটখারা দিয়ে দিছে। এখন দোকানদার কি করে? দোকানদার হচ্ছে যখন কোনো একটা জিনিস দেয়, চাল বা ডাল যেটা মাপ দেয়, সেটা কিন্তু যদি 5 কেজি চায়, তাহলে এই পাশে 5 কেজির একটা বাটখারা দিয়ে দিচ্ছে এবং এই পাশে সেই চাল বা সেই ডালটা কিন্তু দিয়ে দেয়। দিয়ে দিয়ে কি করে? দিয়ে দিয়ে এই 5 কেজির সাথে এই 5 কেজিকে মাপে, এরকম ধরে ধরে কিন্তু মাপে। তার মানে কি, এই জায়গাতে এই যে 5 কেজি যেটা দিল, এইটাই হচ্ছে তোমার মনে করো যে এই কার্বন 12 আইসোটোপ। ঠিক আছে, সো কার্বন 12 আইসোটোপ একদিকে দেয় এবং এইটার সাথে মানে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, পুরাটা না, পুরাটা না, 1/12 অংশ একদিকে দেয় এবং অপর দিকে তুমি যেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর জানতে চাচ্ছ ওই মৌলটা দিয়ে দেয়। ঠিক আছে, তারপরে হচ্ছে এই 1/12 অংশের সাথে এটাকে সমান করে, দাঁড়িপাল্লার মতো করে সমান করার পরে যেই সংখ্যাটা যতটুকু এখানে আসে ওই মৌলটার বা ওই পরমাণুটার, ওইটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। বোঝা গেছে? যারা যারা লাইভ ক্লাস করতেছো একটু বলো আমাকে যে এই আপেক্ষিক পারমাণবিক ভর এইটা বুঝতে পারছো কিনা। এইটা একটু তোমাদেরকে বুঝতে হবে। ওকে, একটু বলো তো এটা বুঝতে পারছো কিনা, আপেক্ষিক পারমাণবিক ভরটা কি, এটা ক্লিয়ার কিনা তোমরা? আচ্ছা, একটু ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার হলে আমি পরের টপিকে চলে যাব, নাকি আবার বুঝাইতে হবে জিনিসটা? আচ্ছা, ফারহান বলছে ভাই আরেকবার বুঝাই দেন। আচ্ছা, আরেকবার বুঝাই, দেখো তোমাদের আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। এটা একটু মুছে নেই, মুছে ভালো করে বুঝিয়ে দেয়, এই জিনিসটা একটু বুঝতে হবে তোমাদের। ভালো করে বুঝিয়ে দেই, এই জিনিসগুলো তোমরা পারো না বা মুখস্থ করে ফেলো, এটা মুখস্থ জিনিস না। দেখো, ধরো আমরা একটা দাড়িপাল্লা প্রথমে চিন্তা করছি, এইটা হচ্ছে আমাদের ধরো সেই দাড়িপাল্লা, এটা হচ্ছে আমাদের সেই দাড়িপাল্লা। দাড়িপাল্লাটাকে আমরা এখানে কি করি, মাঝে একটা এই রশি দিয়ে এরকম ভাবে আটকে দিই যাতে করে আমরা ক্যালকুলেশন করতে পারি। এখন দাড়িপাল্লার এক পাশে একটা অবলম্বন দেওয়া হয়। অবলম্বনটা কি? অবলম্বন মানে যার সাপেক্ষে তুমি ক্যালকুলেশন করবা বা যার সাপেক্ষে তুমি মাপবা। এখন এই অবলম্বনগুলো কি? এগুলা বাটখারা বলা হয় এগুলাকে। এগুলাকে কি বলে? এগুলাকে তোমার বলে হচ্ছে বাটখারা। বাটখারা বলা হয়। অনেকগুলো ওজনের বাটখারা হয়। আর এই পাশে আরেকটা দাঁড়িপাল্লার ইয়া থাকে, সেইখানে হচ্ছে তুমি দোকানে গিয়ে ধরো চাল কিনতে গেছো, তুমি বলছো 5 কেজি চাল আমাকে দেন, তাহলে 5 কেজি চাল দিলে সেইখানে কি করে 5 কেজির একটা বাটখারা দিয়ে দেয়, 5 কেজির একটা বাটখারা দিয়ে দেয়, তাই না? আর এই জায়গাতে তোমার চাল দিয়ে দেয় কিছু, যে পর্যন্ত 5 কেজি না হয় সেই পর্যন্ত কিন্তু চালগুলা এখানে কিন্তু দিতে থাকে। যখন 5 কেজি হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে এই দুই পাশটা কি হয়ে যায়, সমান সমান কিন্তু হয়ে যায়, তাই না? এগুলো আমরা জানি কিন্তু বেসিক জিনিস। এখন আসো যে এইটার সাথে একটু এটাকে চিন্তা করো, আপেক্ষিক পারমাণবিক ভরটা কি। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরে বাটখারা যেটা এইখানে, এই বাটখারাটা হচ্ছে আমাদের এই কার্বন 12 এর 1/12 অংশ। ঠিক আছে, তার মানে তোমাকে যদি বলা হয় কোন একটা পরমাণু বা ধরো হাইড্রোজেন, এই হাইড্রোজেনের তুমি
আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাচ্ছ, তাইলে কি করতে হবে? তাইলে হচ্ছে সেম, তুমি এই জায়গাতে একটা ইয়া নিচ্ছ, হ্যাঁ দাঁড়িপাল্লা নিচ্ছ, এই জায়গাতে তোমাকে দিতে হবে হচ্ছে কার্বন 12 এর 1/12 অংশ আইসোটপ তুমি এর মধ্যে নিবা, এবং এই পাশে যে দাঁড়িপাল্লার অংশ থাকবে এই পাশে তুমি এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনের তোমার কি ভর যেটা সেটা তুমি নিবা। ঠিক আছে, এই যে মৌলের পারমাণবিক গড় ভর এটা কি নিবা, নিয়ে দেখবা এইটা সমান সমান কখন হয়েছে। যখন এটা সমান সমান হয়ে যাবে, তাহলে কি পরিমাণ নেওয়ার কারণে সমান সমান হয়ে গেল, ওই পরিমাণটাকেই আমরা বলছি হচ্ছে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, এক কথায় হচ্ছে বাটখারা কার্বন 12 এর 1/12 অংশ, আর এখানে যে 5 কেজি চাল বা সামথিং তুমি যেটা ক্যালকুলেশন করছো ওইটা হচ্ছে তোমার হাইড্রোজেনের পরিমাণ। বোঝা গেছে? এখন এখন একটু বলো তো ক্লিয়ার কিনা, এটা একটু কমেন্ট পড়ি আমি। লেখাগুলা ক্লিয়ার না? লেখাগুলা ক্লিয়ার না নাকি? বুঝতেছি না, তোমরা একটু। আচ্ছা দেখো তো এখন বুঝতে পারতেছো কিনা। আমার এখান থেকে তো কোনো সমস্যা হচ্ছে না, আমি তো লেখা ভালো দেখতেছি। আই থিঙ্ক নেট সমস্যা হতে পারে। ওকে, ফারহান বলছে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, না বুঝার কিছু নাই, ফাইন। জি আবু হাসান বলছে বুঝতে পারছি। আচ্ছা, মায়ের রাজপুত্র আমি বুঝতে পারছি। ওকে ফাইন, মোটা বিষয় বুঝতে পারছো, ক্লিয়ার। ওকে আচ্ছা আচ্ছা, যারা বোঝো নাই তারা একটু আবার এই যখন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে একটু রিপিট করবো, হ্যাঁ এই পিছন থেকে আবার একটু দেখে নিও। যদি না বোঝো, নেক্সট ক্লাস তো আবার আগামীকালকে ইনশাল্লাহ হবে, ওই ক্লাসে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, সো আই থিঙ্ক তোমাদের এই আপেক্ষিক পারমাণবিক ভর এই জিনিসটা কিন্তু বুঝতে পারছো। এখন আসো, আমরা চলে যাব হচ্ছে 7 নাম্বার, যেই আমাদের জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষাতে হইতে পারে সেইটাই। সো চলো আমরা 7 নাম্বারটাই চলে যাচ্ছি, এইখান থেকে চলে যাওয়া যায়। ওকে আচ্ছা, তো 7 নাম্বারে দেখো কি আছে এখানে। এইখানে আমরা প্রথমে দেখবো যে আইসোটোপ আসলে কি। একটু আগে কিন্তু আমরা দেখলাম আইসোটোপের ব্যাপারটা। আইসোটোপ আসলে কি? আইসোটোপ হচ্ছে যে একই মৌলের এমন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান। বুঝো, একই মৌলের এমন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যাটা সমান। ঠিক আছে, মানে নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যাটা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলি হচ্ছে আইসোটোপ। তাইলে বোঝো একটা জিনিস যে একই পরমাণু, এই একই পরমাণুর তাদের কি সমান? তাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা, দ্যাট মিনস হচ্ছে প্রোটন সংখ্যা এইটা সমান, কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন। এই ধরনের পরমাণুকে আমরা বলি আইসোটোপ। অর্থাৎ আমরা বলতে পারি প্রোটন সংখ্যা কি, প্রোটন সংখ্যা তো হচ্ছে পি, এটা প্রোটন সংখ্যা, এটা কি সমান? এটা ঠিক আছে, এটা সবারই সমান, কিন্তু কিন্তু তোমার কি সমান না? ভর সংখ্যা। ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস হচ্ছে তোমার নিউট্রন, এটা যোগফলটা সমান না। এটা যোগফল, এটা কি না? অসমান, সমান না। যদি এই জিনিসগুলো থাকে তাহলে আমরা বলি ওই পরমাণুকে আইসোটোপ। এবং আইসোটোপ একাধিক হয়, একটা কিন্তু হয় না। ঠিক আছে, অসংখ্য আইসোটোপ হবে। যেমন হাইড্রোজেনের এমসিকিউর জন্য মাথায় রাখবা, হাইড্রোজেনের 60টা আইসোটোপ আছে, 1 থেকে শুরু করে 60 পর্যন্ত, এবং প্রকৃতিতে পাওয়া যায় মাত্র 3টা আইসোটোপ। প্রকৃতিতে মাত্র 3টা আইসোটোপ পাওয়া যায়, বাকিগুলো আসলে পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে আইসোটোপ ব্যাপারটা আমাদের ক্লিয়ার। এরপরে আসো আমরা আইসোটোপের পরে দেখব যে অরবিট আসলে কি। অরবিটটা এটাও তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো, এটাও পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি, এটাও খুব বেশি আসার সম্ভাবনা। সো অরবিট আসলে কি? অরবিট হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের নির্দিষ্ট বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথকে আবর্তন, যে মানে বৃত্তাকার পথে যে ইলেকট্রনগুলোকে ঘুরছে এই আবর্তনকে আমরা বলতেছি হচ্ছে অরবিট। ঠিক আছে, অর্থাৎ বলতে পারো ইলেকট্রন চলার যে পথ। যখন আমরা কোন একটা ইলেকট্রন চলার পথ বা কক্ষপথ চিন্তা করি, এই যে কক্ষপথটা ইলেকট্রন ঘুরতেছে এই পথকেই আমরা বলতেছি হচ্ছে কি অরবিট, ইলেকট্রন চলার পথ, সেটা হচ্ছে অরবিট। যেমন মানুষ চলার পথ এটাকে বলি রাস্তা, আর ইলেকট্রন চলার পথ এটাকে বলবো অরবিট। ঠিক আছে, তাহলে একটু মুখস্থ করে নিবা। এরপরে আসো আমাদের পড়তে হবে অরবিটাল। অরবিটাল জিনিসটা আসলে কি? অরবিটাল দেখো কি বলছে এখানে, যে পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে এমন কিছু অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এমন কিছু অঞ্চল যে অঞ্চলগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, ওই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে অরবিটাল।
ঠিক আছে? তাইলে পরমাণুর চারদিকে যেখান দিয়ে ইলেকট্রন চলাফেরা করে, ঘোরাঘুরি করে, ওই সকল জায়গাতে তোমার যদি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়, তাহলে ওই জায়গাকে আমরা বলতেছি হচ্ছে অরবিটাল। যেমন ধরো রাস্তায় মানুষ যখন রাস্তা দিয়ে চলে, তখন ওই রাস্তায় কেন অরবিট বলতেছি, কিন্তু সব রাস্তা তো এক না, কোনো কোনো রাস্তা আছে যে মানুষ কম পাচ্ছে, কোনো কোনো রাস্তা আছে মানুষ অনেক বেশি পাওয়া যায়। তাইলে সেই সব রাস্তাতে মানুষ সবচাইতে বেশি পাওয়া যায়, ওই সব রাস্তাকে আমরা বলতেছি অরবিটাল। অর্থাৎ মানুষ আর হচ্ছে ইলেকট্রন, এই দুইটার সাথে একটু কম্পেয়ার করবা, তাইলে কিন্তু অরবিট এবং অরবিটাল এই দুইটার মধ্যে বুঝতে পারবা। আমাদের কি হয়, আমাদের হচ্ছে অরবিট এবং অরবিটাল এই দুইটা নিয়ে অনেক ডাউট আছে, আমরা ঘুরে ফেলাই, অরবিট এবং অরবিটালকে ঘুরে ঘুরে ফেলাই, বুঝি না। তাইলে বোঝার উপায় কি, শর্টকাট যেটা বললাম সেটা হচ্ছে যে মনে রাখবা, মানুষ চলার যে রাস্তা, মানুষ যেটাতে চলে, হাঁটা চলা করে, দৌড়ায়, এগুলাকে বলে রাস্তা, এবং ইলেকট্রন যেটা দিয়ে চলে এটাকে বলি আমরা হচ্ছে অরবিট। এবং ওই রাস্তার মধ্যে যেই জায়গাতে সবচেয়ে বেশি মানুষ পাওয়া যায়, একইভাবে তোমার ওই অরবিটের মধ্যে যেখানে সবচেয়ে বেশি ইলেকট্রন পাওয়া যায়, ওই অঞ্চলকে বা ওই এরিয়াকে আমরা বলতেছি হচ্ছে অরবিটাল। বোঝা গেছে পার্থক্য দুইটার মধ্যে, অরবিট এবং অরবিটাল। ওকে, তাহলে আমাদের এই যে 1 থেকে শুরু করে ঠিক 9 পর্যন্ত, এই যে 9টা তোমাদেরকে কমার্কসের যে আমি সাজেশন দিলাম এবং তোমাদেরকে ব্যাখ্যা করে বলে দিলাম, এইগুলার থেকে ইনশাল্লাহ তোমরা কিন্তু কমন পাইতে পারো। ঠিক আছে, আমি আশাবাদী আর কি। সো তোমরা পড়বা, অনেক কিছুই পড়বা, কিন্তু এই 9টাকে মিস করবা না, এই 9টা সহ পড়বা। ঠিক আছে, আইসোটোপ কি আরেকবার বুঝে নেন আবু হাসান। ওকে, কি বোঝো নাই? আচ্ছা, দেখো আইসোটোপটা কি, আইসোটোপটা আর বুঝিয়ে দেই। আইসোটোপটা আসলে কি ছিল? আইসোটোপ ছিল হচ্ছে তোমার পরমাণু একই, একই পরমাণু। ধরো আমরা যে কোনো একটা পরমাণু নেই, ধরো হাইড্রোজেন একটা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, তাইলে এই পরমাণু কিন্তু একটাই, পরমাণু কিন্তু একাধিক হয় না, তাই না? আচ্ছা, তাহলে পরমাণু একই, কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন। এদেরকে আমরা কি বলবো? এদেরকে বলবো আইসোটোপ। বুঝতে পারছো? এখন আসো যে পারমাণবিক সংখ্যা আসলে কি। পারমাণবিক সংখ্যা এটা হচ্ছে আমাদের হচ্ছে পি, মানে প্রোটন সংখ্যাকে আমরা বলি কি পারমাণবিক সংখ্যা। আর ভর সংখ্যাকে আমরা আসলে কি বলি? ভর সংখ্যাকে আমরা বলি হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এই দুটোর যোগফলকে আমরা ভর সংখ্যা বলি। তাইলে দেখা যাবে যে এই হাইড্রোজেনের, তার মনে করো যে পারমাণবিক সংখ্যা সমান, কারণ হাইড্রোজেনের কত এক, প্রত্যেকটার জন্য এক, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। যদি ভর সংখ্যা ভিন্ন হয় তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো সেটা হচ্ছে আইসোটোপ। বুঝা গেছে? আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম যে তোমাদের এই যে 9টা তোমাদেরকে আমি ক দিয়ে দিলাম, 9টা ক দিয়ে দিলাম বা জ্ঞানমূলক দিয়ে দিলাম, এই 9টা ক বা জ্ঞানমূলক তোমাদেরকে মুখস্থ করতে হবে। ওকে, সো এই 9টা মুখস্থ করবা। তোমরা আরো কিছু মুখস্থ করে তোমাদের দায়িত্বে থেকে, সমস্যা নেই, কিন্তু আমি যে 9টা দিলাম, ভাই যে 9টা দিল, এই 9টা মাস্ট বি মুখস্থ করবা, মুখস্থ করতেই হবে। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এরপরে আসো, আমরা আজকে কতক্ষণ ক্লাস হয়েছে, আমরা আজকে প্রথম লাইভ যেহেতু, এই জন্য আমরা লং টাইম হয়তো আজকে করব না। আচ্ছা, সো চলো আমরা আর অল্প সময় একটু দেখবো, একটা জিনিস দেখবো, তারপরে আমরা নেক্সটে আর ক্লাসে বাকিটা দেখাবো। সো চলো আমরা এখন আসছি হচ্ছে গ এবং ঘ। খ নিয়ে আমি আসলে তোমাদের সাথে পরে আলোচনা করব। সো আজকে হচ্ছে গ এবং ঘ, এইটার যে ইয়াগুলা সেটা একটু দেখাই দিই যে কি কি আসতে পারে গ ঘতে। ঠিক আছে, সো দেখো গতে প্রথমে আমরা দেখবো, গ বা ঘ যে কোনো একটা আসতে পারে, 3 অথবা 4 মার্কসের জন্য যে কোনো একটা আসতে পারে। আচ্ছা, দেখো প্রথমে আমরা পড়বো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা রাদারফোর্ডের পরমাণু মডেল ও তার সীমাবদ্ধতা সমূহ উল্লেখ করো। রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা 3 স্টার দিয়ে রাখবা তোমরা সবাই। রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা একটু তোমরা কি করবা, একটু 3 স্টার দিয়ে রাখবা। ঠিক আছে, সো রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। কি কি মুখস্থ করতে হবে? দুইটা জিনিস মুখস্থ করতে হবে। একটা হচ্ছে এই জায়গা থেকে মডেলের যে স্বীকার্যগুলো আছে সেগুলোকে মুখস্থ করবা, স্বীকার্য, 4টা স্বীকার্য আছে এটাকে মুখস্থ করবা। আর হচ্ছে তার সীমাবদ্ধতা আছে কিছু, মানে কিছু ল্যাকিং আছে, কিছু ভুল আছে, এই ভুলগুলা কি কি করছিল এইটা একটু মুখস্থ করবা। সো এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে আমরা এখানে দেখো খুব শর্টে 4টা স্টেপ করে দিছি বা 4টা তোমাদেরকে লাইন করে দিছি। এই 4টা লাইনের মধ্যে তোমার এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল, এর কিন্তু কি বলে এটাকে, স্বীকার্য, এটা কিন্তু চলে আসছে 4টা লাইনের মধ্যে চলে আসছে। ঠিক আছে, কি কি স্বীকার্য এখানে দেখো। আচ্ছা, রেজা বলছে হচ্ছে, রেজা তাহমিদ
ম্যাথ করাইলে ভালো হইতো। আচ্ছা আমরা কিন্তু ম্যাথ করব, আমরা এখন আসি হচ্ছে প্রথমে ক শেষ করলাম, এরপরে আমরা খ একটু পরে আসবো, আমরা গ এবং ঘ শেষ করব, এবং এই গ ঘর মানে যেগুলো তোমার থিওরি লিখতে হবে, বাংলা লিখতে হবে, এইগুলোর পার্ট শেষ করার পরে দেন আমরা ম্যাথে ঢুকবো। ওকে, সমস্যা নেই, ক্লাসটা কন্টিনিউ করো। আজকেই তো একদিন তো শেষ করা সম্ভব না, তাই না? আমি চাচ্ছি যে সাজেশনগুলো দেবো সেই সাজেশনগুলো আমি নিজে তোমাদেরকে শেষ করে দেবো। এই জন্য আজকে ক্লাস প্লাস আগামী ক্লাস যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে তোমরা জয়েন থাকবা, ঠিক আছে? যাতে করে আমার কোর্স শেষ হইতে হইতে তোমাদের যেন শেষ হয়ে যায়, ঠিক আছে? উদ্দেশ্য হচ্ছে তোমাদের একটু ভালো রেজাল্ট করানো। সো এই জন্য তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভালো রেজাল্ট হবে। তোমরা সাপোর্ট না করো আমাকে, তাহলে কিন্তু তোমাদেরও পড়া হবে না, আর হচ্ছে যে আমারও ক্লাস নেওয়া হবে না, ঠিক আছে? এই জন্য আমাদেরকে আসলে সাপোর্ট করতে হবে। আচ্ছা, আইসোবার এবং আইসোটোন কি? আইসোবার হচ্ছে ভাইয়া ভর সংখ্যা সমান। দেখো আমি একটু বলি, আইসোবার, আইসোবার মনে রাখার উপায় কি? এই যে বার মনে রাখার উপায়, বার কোথা থেকে আসছে? ভর থেকে আসছে, ভর। অর্থাৎ যদি কোন একটা পরমাণুর ভর সংখ্যা সমান হয় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে আইসোবার, ঠিক আছে? আরেকটা কি বলছো? আইসোটন। আইসোটন দেখো তো, আইসোটন কি আসলে? আইসোটন, আইসোটন মানে হচ্ছে তোমার প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান। অর্থাৎ যদি আমাদের ভর সংখ্যা সমান হয় তাহলে আইসোবার, আর প্রোটন সংখ্যা সমান হইলে আইসোটন। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো। গ্রেমিং শ্রাবণ মনে হয় নাকি? আচ্ছা, ওকে। সো চলো আমরা তাহলে আমাদের পড়ায় চলে যাই। আমাদের পড়া হচ্ছে, আমরা পড়তেছিলাম রাদারফোর্ড পরমাণু মডেল। এই রাদারফোর্ড পরমাণু মডেলের আমাদের কি কি জানতে হবে? আমাদের জানতে হবে স্বীকার্যটা কি। এখানে 4টা স্বীকার্য খুব ইজিলি আমি লিখে দিচ্ছি। তার আগে এমসিকিউর জন্য বলে নেই, রাদারফোর্ড হচ্ছে ঠিক 1911 সাল, 1911 সালে তিনি এই মডেলটা প্রস্তাব দিছিলেন। এই জন্য এই জিনিস একটু মুখস্থ করে রাখবা যে 1911 সাল, ঠিক আছে? রাদারফোর্ড পরমাণু মডেল। সো এখানে স্বীকার্যের মধ্যে 4টা স্বীকার্য আছে, এখানে একটা স্বীকার্য, 2, 3, 4। যদি কেউ এই ক্লাসে এরকম কেউ থাকো যে আমি রাদারফোর্ড পরমাণু মডেল জীবনে পড়ি নাই, কোনো সময় পড়ি নাই, তারপরেও অ্যাট লিস্ট এই চারটা লাইন তুমি যদি খাতায় লিখে আসতে পারো, গ মার্কসের প্রশ্ন হইলে তোমাকে মিনিমাম এখানে 3 না দিলেও তোমাকে 2 দিতেই হবে, আবার 3ও তোমাকে দিতে পারে। এই জন্য এই চারটা লাইন মাস্ট বি মুখস্থ করবা, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে লাইনটা কি আমরা বলছি, যে ইলেকট্রন, ইলেকট্রন শক্তি বিকিরণ করলে পরমাণু অস্থিতিশীল হওয়ার কথা, কিন্তু বাস্তবে পরমাণু স্থিতিশীল থাকে। এটা হচ্ছে স্বীকার্য। আচ্ছা আমরা তো স্বীকার্য পড়বো না, আমরা তো হচ্ছে আগে মডেলটা পড়বো। আগে মডেল পড়ি, স্বীকার্য পরে। আমার একটু ভুল হয়ে গেছে, আমরা আগে মডেল পড়বো, স্বীকার্য তো পরে আসবে, ঠিক আছে? আচ্ছা সূত্রগুলো সবই দিয়ে দেবো, সমস্যা নেই। আমাদের আমাদের তো আসলে এই চ্যাপ্টারগুলোকে আমরা ভাগ ভাগ করছি। আমরা ক শেষ করব, ঘ শেষ করব, ঘ শেষ করব, এরকম ভাবে ভাগ ভাগ করে আসছি। সো আমরা আজকে থিওরি করতেছি, নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করব, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা তাহলে আসো আমরা এখানে পরমাণু মডেলটা পড়বো। মডেলের স্বীকার্য কি? প্রথম স্বীকার্য হচ্ছে, দেখো 4টা আমি এখানে স্টেপ দিয়ে দিছি। একটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে একটি অত্যন্ত ক্ষুদ্র, ঘন এবং ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম স্বীকার্য। পরমাণুর কেন্দ্রে একটা কি ক্ষুদ্র, তারপর কি ঘন এবং ধনাত্মক চার্জযুক্ত একটা নিউক্লিয়াস থাকে। মুখস্থ করে ফেলো, পরমাণুর কেন্দ্রে একটা ক্ষুদ্র, ঘন এবং তোমার কি ধনাত্মক চার্জযুক্ত একটা নিউক্লিয়াস থাকে। আমরা যখন কোন একটা পরমাণুকে লিখি তখন মাঝে কিন্তু একটা প্লাস সাইন দিই এরকম ভাবে। তার মানে এই যে প্লাস সাইনটা দিচ্ছি এটাই কিন্তু আসলে নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসটা কেমন? এটা হচ্ছে তোমার ধনাত্মক চার্জযুক্ত হয়, এটা ধনাত্মক চার্জযুক্ত হয়। তারপরে হচ্ছে এটা কি একটু ঘন হবে, এবং এটা কি হবে? এটা হচ্ছে তোমার ক্ষুদ্র, খুবই ছোট হবে, খুবই ছোট হবে, ঠিক আছে? তাহলে প্রথম স্বীকার্য হচ্ছে এটা, রাদারফোর্ড করছেন। পরের স্বীকার্যটা কি? পরের স্বীকার্য হচ্ছে পরমাণুর প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। অর্থাৎ এই যে পরমাণুটা তোমরা দেখতেছো, এই পরমাণু যত ভর আছে সব ভর এই নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু কি থাকে? জমা থাকে। এটা একটু তোমাদেরকে এক্সাম্পল দিই, আমরা তো মানুষ, তাই না? আমাদের শরীরে যে একটা ভর আছে, এই ভর কিন্তু মানুষের একটা পয়েন্ট আছে, একটা জায়গা আছে, যে জায়গায় কি থাকে?
পুঞ্জীভূত থাকে বা হচ্ছে জমা থাকে। এখন কোনো কারণে যদি ওই জায়গাতে হিট হয় বা অ্যাটাক হয়, তাহলে কিন্তু মানুষ দাঁড়ায় থাকতে পারে না, মানুষ কিন্তু ঠাস করে পড়ে যায়। ঠিক আছে, যাই হোক। সো নিউক্লিয়াসের যে ভর, এই সমগ্র ভর এই যে এইখানে জমা থাকবে। ঠিক আছে, তোমার মৌলের সমগ্র ভর। 2 নাম্বার পয়েন্ট চলে গেল। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বলছে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরে। দেখো আমি বলেই দিছি যে বৃত্তাকার পথে ঘুরতেছে। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কি করতে থাকে? বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এটা কিন্তু বলা হয়ে গেছে। এরপরে আসো আমাদের 4 নম্বর যে ক্লুটা আসবে, 4 নম্বর যে পয়েন্টটা আমরা লিখবো সেটা হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। পরমাণুর অধিকাংশ অংশ বা স্থানের কি থাকে? ফাঁকা থাকে। এখন এই যে রাদারফোর্ড যে 4টা কথা বললো বা 4টা স্বীকার্য দিল, এই 4টা স্বীকার্য দিতে গিয়ে উনি একটা এক্সপেরিমেন্ট করছিলেন, উনি একটা পরীক্ষা করছিলেন, যে পরীক্ষাকে আমরা বলি হচ্ছে আলফা কণা পরীক্ষা। আলফা কণার পরীক্ষা। এখন এই আলফা কণার এক্সপেরিমেন্টটা বা পরীক্ষাটা আমরা এই তোমাদের 9-10 লেভেলে পড়াই না, আমরা ইন্টারমিডিয়েটে গিয়ে পড়াবো। ঠিক আছে, ইন্টারমিডিয়েটে ইনশাল্লাহ আমরা এই আলফা কণার পরীক্ষাটা কি এটা আমরা পড়াবো, এখানে আমরা পড়াবো না। তাইলে যদি তুমি আজকে রাদারফোর্ডের পরমাণু মডেল প্রথম শুনে থাকো, যে রাদারফোর্ড নামে কে একজন ছিল, সে একটা পরমাণু মডেল দিছিল, আজকে যদি প্রথম শুনে থাকো, তারপরেও ইনশাল্লাহ আজকের ক্লাসটা তুমি করলে বা হচ্ছে এই যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট যদি একটু বোঝো, তাহলে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল শেষ। ঠিক আছে, এই 4টা পয়েন্ট একটু বুঝতে হবে। আর কিছু লেখো না লেখো, 4টা পয়েন্ট তুমি লিখতে পারলে তোমাকে ফুল মার্কস দেবে। এখন বুঝতে পারছো কিনা একটু বলো। মাইমুনা আমিন, চ্যাপ্টার 11, হ্যাঁ 11 আমরা ফার্স্ট দিয়ে দেবো, সমস্যা নাই, 11 আমরা দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে চলো আমরা হচ্ছে স্বীকার্যটা শেষ করলাম। এখন আসি আমরা সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা কিন্তু আমি একটু আগেই বলেই ফেলছিলাম যে রাদারফোর্ড যে পরমাণু মডেল দিছিলেন, এই পরমাণু মডেলের মধ্যে কিছু ভুল ছিল। কিছু ভুল ছিল, যেই ভুলগুলা পরবর্তীতে বোর পরমাণু মডেল অর্থাৎ বোর এসে সে কি করছে, ভুলগুলাকে সংশোধন করে দিছে বা ভুলগুলাকে ধরিয়ে দিচ্ছে। এখন আসলে ভুল কি কি ছিল এটা পরীক্ষাতে কিন্তু আসে। প্রথমে যে ভুলটা ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের, সেটা হচ্ছে যে ইলেকট্রন, রাদারফোর্ড কি বলছিল? রাদারফোর্ড বলছিল যে এইখানে যে ইলেকট্রনটা থাকবে, এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে যে ঘুরতেছে, ইলেকট্রন ঘুরতেছে, এই ইলেকট্রন ঘুরতেই থাকবে। কার মতো ঘুরতে থাকবে? যেরকম তোমার সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ নক্ষত্র ঘুরতে থাকে। অর্থাৎ আমরা বলি সৌর মডেল উনি উপস্থাপন করছিলেন, যেরকম ভাবে সূর্যকে কেন্দ্র করে চারদিক দিয়ে তোমার গ্রহগুলা ঘুরতে থাকে, ঠিক সেই রকম ভাবে উনি বলছিলেন যে এই ইলেকট্রন তোমার কি করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ঠিক আছে, কিন্তু এখানে ভুলটা কি ছিল? এখানে ভুলটা ছিল হচ্ছে যে তোমার, আমরা জানি যে সূর্য বা গ্রহ এরা কিন্তু চার্জ নাই, এরা চার্জ নিরপেক্ষ, এরা পজিটিভও না, এরা নেগেটিভও না, তাই না? কিন্তু ইলেকট্রন তো ঋণাত্মক চার্জ যুক্ত। এখানে নিউক্লিয়াস তো ধনাত্মক চার্জ যুক্ত। তার মানে কি? তার মানে এখানে চার্জ চলে আসছে। তাইলে এখানে কি একটা ভুল হয়ে গেছে কিন্তু, যে সূর্যের কোনো চার্জ নাই, গ্রহগুলোর কোনো চার্জ নাই, কিন্তু ইলেকট্রনের চার্জ আছে, প্রোটনের চার্জ আছে। তাহলে তো ঘটনায় সেম ঘটবে না, একটু ভিন্ন ঘটনা ঘটবে। এইটা একটা ভুল হয়েছে তোমার রাদারফোর্ড পরমাণু মডেলের। এই জন্য বলা হয়েছিল যে ইলেকট্রনের শক্তি বিকিরণ করলে, শক্তি যখন বিকিরণ করে, যেহেতু সে নেগেটিভ চার্জ যুক্ত, যদি সে শক্তি বিকিরণ করে দেয়, মানে শক্তিকে সে বের করে দেয়, নিজেকে ক্ষয় করে দেয়, তাহলে অথবা শক্তি বিকিরণ করলে কি হবে, সে হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাবে। মানে সে কি করবে, সে এখানে মনে করো যে ঘুরতেছে, ঘুরতে 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 এই যে নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাবে। এবং যত সে নিউক্লিয়াসের কাছাকাছি যাবে, তত তার শক্তি কি হয়ে যাবে, শক্তি হচ্ছে তা ক্ষয় হতে থাকবে। এই জন্য এটা একটা ভুল। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমরা গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। এরপরে আসো 2 নাম্বার যে ভুলটা ছিল, সেটা হচ্ছে ইলেকট্রনের নির্দিষ্ট ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি স্তর বা কক্ষপথের ব্যাখ্যা আসলে রাদারফোর্ড দিতে পারে নাই। অর্থাৎ ইলেকট্রন কোন পথে চলবে, ইলেকট্রন উনি বলছে যে এরকম একটা বৃত্তাকার, এরকম একটা পথে চলতেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, কিন্তু ওই পথ কি রকম, ওই পথটা কি আসলে বৃত্তাকার পথ, নাকি ওই পথটা হচ্ছে একটা চতুর্ভুজ পথ, নাকি ওই পথটা একটা ত্রিভুজ পথ, এরকম কোনো পথের কথা উনি বলে নাই। উনি শুধু বলছেন যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে ঘুরতেছে, কিন্তু কোন পথে ঘুরতেছে, সে কি লম্বালম্বি ঘুরতেছে, সে কি এরকম গোলাকার ঘুরতেছে, সে কি চার কোণা ঘুরতেছে, এরকম কোনো ক্লু আসলে নিউক্লিয়াস কিন্তু দেয় নাই। ঠিক আছে, আচ্ছা ম্যাক্সওয়েলের তত্ত্বটা বুঝাবো। ঠিক আছে, সমস্যা নেই, ম্যাক্সওয়েলের তত্ত্বটা আমরা বুঝিয়ে দেবো। সো এখানে আমরা বেসিক নিয়ে আলোচনা করতেছি। ম্যাক্সওয়েল পড়াইতে গেলে ভাইয়া এখন মনে করো যে আর আধা ঘন্টা
বয়ান করতে হবে তোমাদের, ঠিক আছে? সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ একটা ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা আছে এটা আমরা বুঝিয়ে দেবো। ওকে, আমরা আসলে বেসিক জিনিস নিয়ে আলোচনা করতেছি, যেইটা তোমরা মিনিমাম তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এইটা নিয়ে আলোচনা করতেছি আমরা। আচ্ছা, ডোরেমন কা দোস্ত, না তোমার নামটা খুবই সুন্দর, ডোরেমন কা দোস্ত। ওকে ফাইন। এরপরে আসো 3 নাম্বার, পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। পারমাণবিক বর্ণালী আমরা একটু যেটা দেখছিলাম, যে যখন ইলেকট্রন সে এরকম ভাবে জাম করে নিচে যায় অথবা সে লাফ দিয়ে এরকম উপরের কোন একটা কক্ষপথে যায়, তখন ঘটনা কি ঘটে? তখন হচ্ছে একটা বর্ণালী বা এখানে ল্যামডা পাওয়া যায়, তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়। এই তরঙ্গ দৈর্ঘ্যের কারণে তোমার এখানে বেনি আসহ কলা পড়ছো না, 7 রং, এই 7 রঙের মধ্যে যে কোনো একটা রং পাওয়া যায়। সো ওই রংটা আসলে কি পাওয়া যাবে বা পাওয়া যাবে কিনা, এই ব্যাপারে কোনো ক্লু, এই ব্যাপারে কোনো কথা তোমার কিন্তু এই রাদারফোর্ড পরমাণু মডেলে বলতে পারে নাই, ঠিক আছে? এটা একটা সমস্যা। এবং 4 নাম্বার সমস্যাটা কি, একটু ইডিজারদের মুছে দেই কারণ অনেকগুলো লেখা হয়ে গেছে। 4 নাম্বার সমস্যা কি আসলে দেখো, 4 নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে, বলছে যে ইলেকট্রনের সঠিক অবস্থান ও শক্তি সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা রাদারফোর্ড দিতে পারে নাই। অর্থাৎ যখন তোমার ইলেকট্রন যখন কি করে, ইলেকট্রন যখন সে উপরের দিকে গেছে অথবা নিচের দিকে নামছে জাম করে, তখন তার শক্তি শোষণ হচ্ছে বা শক্তি বিকিরণ হচ্ছে। এখন এই শক্তি শোষণ এবং বিকিরণ সংক্রান্ত, কি পরিমাণ শক্তি শোষণ করতেছে বা কি পরিমাণ শক্তি বিকিরণ করতেছে, এই সংক্রান্ত কোনো বেসিক কোনো আলোচনা তোমার রাদারফোর্ড কিন্তু করতে পারে নাই, ঠিক আছে? সো এই জন্য এই 4টা পয়েন্ট, আরো পয়েন্ট আছে কিন্তু আমরা এই 4টা পয়েন্ট নিয়ে কাজ করি। এই 4টা পয়েন্ট তুমি যদি মিনিমাম লেখো তো তোমাকে ফুল মার্কস দিবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো একটু বলো যে এটা আসলে বুঝতে পারছো কিনা তোমরা, তোমরা যারা আসছো এখানে 14-15 জন যারাই আসছো ইনশাল্লাহ, তোমরা একটু বলো যে ভাইয়া যে ক্লাসগুলো আমরা করতেছি এই ক্লাসগুলা তোমরা বুঝতে পারতেছো কিনা। ওকে, একটু জানাবা। আচ্ছা, সো আমাদের আজকের ক্লাসটা মোটামুটি লাস্ট মোমেন্টে চলে আসছি। আমি আবার প্রথম থেকে কিছু কথা তোমাদের একদম 5 মিনিটের মধ্যে বলে দেবো। সেটা হচ্ছে যে তোমরা কেউ যাইবা না, যারা এখনো লাইভে আসো থেকে যাও, শেষ পর্যন্ত থাকবা আশা করি। আমি এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, শেষ পর্যন্ত থাকবা আশা করি। আচ্ছা দেখো, প্রথমত হচ্ছে যে আমাদের টাইম খুব শর্ট, আমরা খুব শর্ট টাইম নিয়ে কিন্তু আগাচ্ছি, তাই না? সো যা করার আমাদেরকে কিন্তু এই সময়ের মধ্যেই করতে হবে, এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে করতে হবে। আচ্ছা, ওকে আলহামদুলিল্লাহ, বুঝতে পারছো সবাই। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে খুবই শর্ট টাইম আমাদের সামনে, আমাদের পরীক্ষা এপ্রিলের 21 তারিখ থেকে তো পরীক্ষা শুরু। এপ্রিল কেন হবে তোমাদের, এপ্রিল না কবে? ঠিকই তো, এপ্রিলের 21। সো খুব অল্প সময় আছে, তোমাদের দেখতে দেখতেই কিন্তু সময়টা কিন্তু চলে যাবে, ঠিক আছে? জেরিন, বুঝতে পারছি, ওকে ফাইন। তো যেহেতু খুব শর্ট টাইম, এই জন্য আমি চাচ্ছি যে তোমরা ইরান তুরনের পড়াশোনা বাদ দিয়ে দাও, ঠিক আছে? যেগুলো হচ্ছে আননেসেসারি, যেগুলো পড়ার দরকার এগুলো বাদ দিয়ে দাও। তোমরা কি করবা, তোমরা হচ্ছে যেগুলো পরীক্ষাতে আসবে, আসার মতো এই জিনিসগুলো পড়বা। এখন কই পাবে এগুলা? প্রথমত হচ্ছে যে তোমার প্রথম যে সাজেশন সেটা হচ্ছে তোমার 24 সাল এবং 25 সাল, এই 2 সালের বোর্ড প্রশ্ন তোমরা করবা, ঠিক আছে? 24-25 বোর্ড প্রশ্ন তোমরা করবা। তারপর কি করবা, তারপর হচ্ছে এই বোর্ডের সিকিউ গুলা করবা এবং এমসিকিউ গুলা করবা, সবগুলাই করবা, ঠিক আছে? এখন এইগুলা করার পরে দেখবা তোমার মোটামুটি 90% থেকে শুরু করে একদম 100% পর্যন্ত প্রিপারেশন হয়ে গেছে। এখান থেকে কমন পাবা আশা করি। এবং এখন এইগুলা কিভাবে পড়বা, এই জন্যই কিন্তু এই ক্লাসগুলো নেওয়া। এই যে টপিকগুলো আমরা দেখাচ্ছি, এই টপিকগুলো কিন্তু খুব ইজিয়েস্ট করে লেখা, যাতে করে তুমি কালকে যে পরীক্ষা তোমার থাকে, তুমি আজকে তুমি যদি এটাকে পড়ে যাও বা ক্লাস করে যাও, কালকে তুমি লিখতে পারবা, ঠিক আছে? আজকে ধরো কালকে তোমার কেমিস্ট্রি এক্সাম, আজকে তুমি যদি ক্লাসটা সম্পূর্ণ করো, তাহলে দেখবা এই এই যা এখানে আমি পড়াইছি এইগুলাই তুমি যদি জাস্ট মাথায় রাখো, তাহলে যদি ফুল লিখো তাহলে ফুল মার্কস পাবা। ওকে, সো এই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে এই ক্লাসগুলো ডেডিকেটলি দেখো, তুমি দেখবে, এবং আমি আশা করবো তোমার যারা ফ্রেন্ডরা আছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবে, যখন লাইভ ক্লাস চলবে ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবে, এবং আমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রেন্ডদেরকে জয়েন করাই দিবা, যাতে করে আমরা সবাই মিলে আমরা এই কোর্সটাকে সম্পূর্ণ শেষ করতে পারি এবং তোমরা ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারো, ঠিক আছে? এবং শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ তোমাদের সাথে, তোমরা যদি সাপোর্ট করো। ওকে, সো যেটা বললাম তোমার 24-25-এর এমসিকিউ সিকিউ এটা একটু ফোকাস করো বাসায়, আর সাথে সাথে আমি যে ক্লাসগুলোকে নিচ্ছি এই ক্লাসগুলোকে কন্টিনিউ রেগুলার করো। এবং তোমাদের যদি কোনো পার্সোনাল কোনো প্রবলেম হয়, কোনো ম্যাথ বুঝতে, ভাবি যাবে কিছু বুঝতে, তো সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে? সো এই হলো মোটামুটি আমাদের প্রিপারেশন আগামী 1-1.5 মাসের জন্য। সো আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে। আগামী ক্লাসে আমরা এর পরের অংশ থেকে শুরু করব, এরপরে যে অংশটা আছে চ্যাপ্টার 3-র সেখান থেকে শুরু করব। ওকে, সবাই ভালো থাকবে।
দেখো টেস্ট পেপার থেকে স্কুল স্কুল সলভ করবা 5টা, টপ টপ 5টা স্কুল সলভ করবা। আর দেখবা ক্যাডেট আছে, ক্যাডেট ক্যাডেট টপ 2টা ক্যাডেট সলভ করবা, টপ 2টা ক্যাডেট সলভ করবা। আর হচ্ছে 5টা স্কুল সলভ করবা। আর এখানে 24-25 কোশ্চেন সলভ করবা। দ্যাটস ইট, আর কিছু তোমাদের লাগবে না। ওকে, ফরহাদ হোসেন বলছে শেয়ার করছি স্যার, অনেক আলহামদুলিল্লাহ, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। সো এরকম শেয়ারগুলো তোমরা রেগুলার করবা, রেগুলার ক্লাসগুলোতে করবা। এখন আসো যে আমাদের ক্লাসের একদম শেষ মোমেন্টে চলে আসছি। এখন বলো যে আমরা এতক্ষণ পর্যন্ত যেই ক্লাসগুলো করছি বা যে টপিকগুলো করছি, এই টপিকগুলো তোমরা বুঝতে পারছো কিনা, এবং তোমরা তোমাদের ক্লাসটা কেমন লাগছে এটা একটু প্রথমে জানাবা। আচ্ছা, মাদ্রাসা বোর্ড হলে সমস্যা নেই, এগুলো তোমার সিলেবাসের মধ্যে আছে। ওকে, একটু জানাবা যে ক্লাসটা কেমন লাগলো, এবং আগামী ক্লাসগুলোতে তোমরা থাকবা কিনা এটা একটু কনফার্ম করবা। ওকে, কমেন্ট করো, তাহলে আমি ওইভাবে কিন্তু প্ল্যান করব। এমনি আমার অনেকগুলো পেইড ব্যাচ চলতেছে, এই ব্যাচগুলোর মধ্যে কিন্তু আমি একটা ফ্রি তোমাদের জন্য সময় বের করতেছি। সো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি আসলে কন্টিনিউ কিন্তু করতে পারবো না। এই জন্য আসলে তোমাদের সাপোর্টটা কিন্তু অনেক বেশি দরকার। ঠিক আছে, আশা করি সাপোর্ট করবে। এবং আগামী ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে। আমরা আগামী ক্লাস এর পরের পার্ট থেকে শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকবে, আজকের মতো এই পর্যন্তই। আবার আগামী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।